এই ধরাভূমে দুইজন রাজনীতিবিদ আছেন যারা মিথ্যে ছাড়া বাঁচতে পারেন না, যারা মিথ্যাকে আশ্রয় করে রাজনীতি করেন। একজনের নাম তো আপনাদের মনে এখনো ভাসতে শুরু করেই দিয়েছে, তাকে নিয়েও আলোচনা করব। পাশাপাশি আরেকজন রাজনীতিবিদ আছেন যিনি মিথ্যার উপর আশ্রয় করে রাজনীতি করেন। আজ 20 বছর সংসদীয় রাজনীতিতে তিনি হারছেন, শুধু হারছেন, কিন্তু জিততে পারেননি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, কথা হচ্ছে রাহুল বাবাকে নিয়ে। রাহুল গান্ধী, রাহুল নেহরু, না রাহুল খান, কি নামে ডাকবো আমি জানি না। তবে যে নাম তিনি এখন ব্যবহার করছেন তার মধ্যে দুটো নাম ব্যবহার করেন বলে অভিযোগ। একটা বিদেশে যে নাম ব্যবহার করেন, আর একটা ভারতে যে নাম ব্যবহার করেন। চলুন আমরা যেহেতু ভারতবাসী তাই ভারতীয় নামটাকে নিয়ে তার কথা বলি। বর্তমানে রাহুল গান্ধী নামেই তাকে আমরা চিনি। রাহুল গান্ধী দুধ কিলোতে আর আলু লিটারে, বিভিন্ন মিম হয়েছে সেটা নিয়ে, আপনারা জানেন সকলেই। এবং মিথ্যার আশ্রয় নিয়ে তিনি কি বলেছেন, এবারে সব থেকে শেষ যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে রাহুল গান্ধী চরম মিথ্যে কথা বললেন। তিনি এই মিথ্যে কথা বলে 99টা সিট দলকে এনেছেন, কিন্তু 100-র গণ্ডিতে পৌঁছতে পারেননি, সরকার গড়তে পারেনি কংগ্রেস। এতটাও যে তারা পেয়ে যাবে আসন সেটাও ভাবা হয়নি। কেউ ভেবেছিল 60-70টা আসন সর্বোচ্চ পাবে, গণতন্ত্রের বিরোধীরা আসন জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেষ অবধি 99-এ গিয়ে আটকে গেলেন। দুটো সবচেয়ে বড় চরম মিথ্যে কথা তিনি বলেছেন। এক, বিজেপি যদি ক্ষমতায় আসে নির্বাচন বন্ধ করে দেবে। আরেকটা বলেছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে রিজার্ভেশন বন্ধ করে দেবে। আর সবচেয়ে বড় মিথ্যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে বিজেপি সেনায় ভর্তি বন্ধ করে দিচ্ছে, শুধুমাত্র যে এখন অগ্নিবীর স্কিম আছে অগ্নিবীর স্কিমই চলবে। কিন্তু অগ্নিবীর স্কিম, অগ্নিবীররাই পরে সেনায় ভর্তি হচ্ছেন, অগ্নিবীররা পরে বিভিন্ন প্যারামিলিটারিতে যোগ দেবেন, অগ্নিবীররা পুলিশে যোগ দেবেন, এবং অগ্নিবীরদের যে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে সেগুলোকে তিনি বেমালুম চেপে গেলেন। তার রাজনীতি তিনি করলেন, কিন্তু তাতে লাভ কতটা হলো? আজ 20 বছরে কটা নির্বাচন তার নেতৃত্ব হয়েছে এবং তিনি হেরেছেন। প্রত্যেকবার উত্তরপ্রদেশের নির্বাচনে তিনি দায়িত্ব নেন এবং দায়িত্ব নিয়ে দলটাকে ডোবান। রাজীব গান্ধী দুটো ভালো কাজ করেছিলেন। এক, ভারতবর্ষে যাতে কম্পিউটার প্রচার প্রসার হয়, যার আজকে আমরা সুফল পাচ্ছি। এই যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আজকে এই যে মোবাইলের মাধ্যমে মানুষের ছবি তোলা যাচ্ছে, এই শুরুটা তো কম্পিউটার দিয়ে, যেটা রাজীব গান্ধী ভারতবর্ষে শুরু করেছিলেন। আজ কম্পিউটারের বিরোধিতা করে সিপিএম কোথায় চলে গেছে দেখুন। কিন্তু সেই সিপিএমই আমাদের সল্টলেকে বাধ্য হলো একটা সল্টলেক সেক্টর 5 তৈরি করতে। সিপিএম ওই গাধার মতন গুলিয়ে গুলিয়ে জল খায়, গাধা জল খায় কিন্তু ঘুলিয়ে ঘুলিয়ে। সিপিএম সেই কাজটাই করেছে। কিন্তু রাজীব গান্ধীর দূরদর্শিতা ছিল। কংগ্রেসের নেতা হতে পারে, কিন্তু প্রত্যেকের কিছু ভালো গুণ, কিছু খারাপ গুণ থেকে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজীব গান্ধী যে কাজটা করেছিলেন, ভারতবর্ষে কম্পিউটার এনে খুব ভালো কাজটা করেছিলেন, এবং তার জন্যই ভারতবর্ষের যে প্রগতি তার একটা বড় পায়দান, তার একটা বড় নিভ হচ্ছে, বড় একটা সাহারা হচ্ছে এই কম্পিউটার। আর একটা খারাপ কাজ করেছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী রাহুল গান্ধীকে জন্ম দিয়েছিলেন। রাহুল গান্ধী জন্ম হয়ে কংগ্রেসের যতটা লাভ হয়নি, তার থেকে বেশি লাভ হয়েছে ভারতীয় জনতা পার্টির। প্রত্যেকবার তিনি এমন এমন কিছু কাজ করে বসেন যার ফলে তার ভোট ব্যাংক যতটা তিনি ক্যাপচার করেন তার থেকে বেশি তার পাশ থেকে সরে যায়, চোরাবালির মতো। মাঝে মধ্যেই হিন্দুদেরকে নিয়ে তিনি মিমিক্রি করেছেন। সংসদ ভবনে মহাদেবের ছবি নিয়ে চলে এসেছিলেন। হিন্দুদের কি আঘাত না দিয়েছেন। আর এখন মহাকুম্ভে তিনি বলেছেন কি, মহাকুম্ভে কংগ্রেসের যারা নেতা আছেন তাদেরকে একটা হুইপ জারি করেছেন, অলিখিত হুইপ। এটা কিন্তু পার্টির আন্ডারে সার্কুলেশন দেওয়া হয়নি, কিন্তু এমন একটা হুইপ ছড়িয়ে দেওয়া হয়েছে, গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে মহাকুম্ভে গেলে রাহুল গান্ধীর কোপে পড়ে যাবেন। কংগ্রেসের ভিতরে কিন্তু এই কথাবার্তা শুরু হয়ে গেছে, কিন্তু এরকম কিন্তু লিখিত কোনো হুইপ নেই। আবারও বলছি, লিখিত কোনো হুইপ নেই। কিন্তু অনেক সময় রাজনীতিতে এমন কিছু নেতারা ছড়িয়ে দেন যেটা কিন্তু সেটা চান কিন্তু বলেন না, অথচ সেটাই যেন হয় সেটা আশা করেন। আর ঠিক সেরকমই মহাকুম্ভে দেখবেন কংগ্রেসের কোনো নেতাকে আপনারা দেখতে পাবেন না, ডিকে শিবকুমারের মতন একটা দুক্কা নেতা ছাড়া। ডিকে শিবকুমার কংগ্রেসের কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন রয়েছে। তিনি চাইছেন কোনো মতে এই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে একটা রাজনীতি করতে। মুখে তিনি বলবেন না, কিন্তু বাস্তব পরিস্থিতি এটাই। এই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে? এই জায়গায় দাঁড়িয়ে এটাই হচ্ছে, কংগ্রেসের অবস্থা আরো খারাপ হচ্ছে। এই মিথ্যের রাজনীতি, এই হিন্দু বিরোধিতার রাজনীতি করতে গিয়ে রাহুল কংগ্রেসের যতটা উপকার করেছেন তার থেকে বেশি উপকার করেছেন
ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী। ফলত কি হচ্ছে? ফলত এটাই হচ্ছে যে 15 বছর হতে যায় বিজেপি ক্ষমতায় আছে, আর আগামী দিনেও কংগ্রেস যে বিজেপিকে সরিয়ে দিতে পারবে সেই সিওরিটি কিন্তু নেই। এ তো গেল একজন রাজনীতিবিদের কথা, যিনি মিথ্যার রাজনীতি করেন, এবং মিথ্যার রাজনীতি এমনভাবে করেন যে আজকে বিজেপি ক্ষমতায় এসছে, কই রিজার্ভেশনও তো হাত দেয়নি। বিজেপি তো কোনোদিন রিজার্ভেশন বিরোধী নয়। বিজেপি প্রত্যেকের সমান অধিকারে বিশ্বাসী, এমনটা তারা দাবি করে। প্রত্যেকের সমান অধিকার আর রিজার্ভেশন তুলে দেওয়া এক নয়। ভারতবর্ষে গ্রামে গঞ্জে বহু জায়গায়, বহু শহরে এমন পরিস্থিতি আছে, আমি নাম নিয়ে কোনো রাজ্যকে ছোট বা বড় করতে চাই না, কিন্তু এটা তো বাস্তব। বহু জায়গায় এমনও পরিস্থিতি আছে যেখানে এসসি এসটিদের আজও অচ্ছুত মনে করা হয়, আজও তাদের সঙ্গে অন্যায় অত্যাচার হয়। এক থালায় তো ছেড়ে দিন, এক থালায় খাওয়ার প্রয়োজনও নেই সুচিতার জন্য, বা অন্যান্য বিষয় থাকতেই পারে, কিন্তু এক জায়গায় বসে তো খাওয়া যায়। এক জায়গায় বসে এসসি এসটিরা ব্রাহ্মণ ক্ষত্রিয়র সঙ্গে বসে খেতে পারে না, এটা ভারতবর্ষের একটা নিদারুণ বাস্তব। হিন্দু মুসলমান তো ছেড়েই দিন। সে জায়গায় দাঁড়িয়ে এখনই যদি রিজার্ভেশন তুলে দেওয়া হয়, তার একটা ভয়ঙ্কর সামাজিক একটা দুষ্প্রভাব হবে। কিন্তু শহরে আবার এটাও ঠিক, ভারতবর্ষের বেশিরভাগ শহরে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে এসসি হোক, এসটি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, এক জায়গায় বসে খায়, এক ক্যান্টিনে খায়, এক মেসে খায়, এক হোটেলে থাকে, এক জায়গায় পড়াশোনা করে, কোনো রকম তাদের বাদ বিচার কিছু হয় না। আজকে আমরা শিক্ষার আলোকে আলোকিত হয়ে সেই জায়গাটা এসেছি। এটা রাষ্ট্র হিসেবে ভারতের একটা অনেক বড় সাকসেস। সে জায়গায় দাঁড়িয়ে বহু জায়গায় রিজার্ভেশনের সত্যিই প্রয়োজন নেই, কিন্তু এটাও ঠিক, রিজার্ভেশন থাকা সত্ত্বেও বহু জায়গায় রিজার্ভেশন রয়েছে, কিন্তু তারপরেও এসসি এসটিদের সঙ্গে অন্যায় হয়, অবিচার হয়। স্বাভাবিকভাবে এটা একটা বিতর্কিত বিষয়। এ বিষয়ে এক্সপার্টরাই সিদ্ধান্ত নেবেন। আমাদের মতন মানুষের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে রিপোর্ট হাতে থাকা প্রয়োজন, সেই নেওয়ার অধিকারী আমরা নই। যারা দায়িত্বে আছেন তারা নেবেন। কিন্তু এই রাহুল গান্ধীর যে মিথ্যের রাজনীতি, বিজেপি রিজার্ভেশন বন্ধ করে দেবে, কই করেনি। বিজেপি আসলে সংবিধান বদলে দেবে। আরে সংবিধানে সংশোধনের প্রয়োজন হলে আপনি তাকে বদলাবেন না। কংগ্রেস তো 150-র বেশি সংবিধানে সংশোধন করেছে, বারংবার সংশোধন করেছে, কিন্তু বিজেপি কি বলেছে? আসলে বিজেপি মিথ্যার রাজনীতি কেন করতে পারে না আমি জানি না, কংগ্রেস তো খুব ভালোই করতে পারে। পকেট থেকে মাঝে মধ্যে রাহুল গান্ধী বের করে একটা কি ডায়েরি মতো বের করেন না, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, একটা চটি বই। আমার রাহুল গান্ধীর কাছে প্রশ্ন, ভারতের সংবিধান যারাই দেখেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা দেখবেন একটা অক্সফোর্ড ডিকশনারির মতো মোটা বই, ওটাকে ওই চটি সংস্করণ হনুমান চালিসা বানিয়ে ফেললেন কি করে রাহুল গান্ধী? আমার দৃঢ় বিশ্বাস ওটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোনো বইই নয়, ওটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রাহুল গান্ধী নিজে একটা ছাপিয়ে নিয়েছেন, নিজের পরিবার এবং কংগ্রেসের সদস্যদের বিলি করেছেন। ওটা একটা শুধুমাত্র ডায়েরি বুক, ছোট একটা পকেট ডায়েরি বটে। এবার আসি দ্বিতীয় জন। আসলে ভয় লাগছে জানেন তো, জেলে পুরে দেবেন না তো, একবার তো আমাদের পুরেছেন, অনেকবার চেষ্টা করেছেন, বহু মামলা মোকদ্দমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস আমাকে ব্যক্তিগতভাবে, আমাদের ইউটিউবার সবাইকে দিয়েছেন, খুব ভালো করেছেন। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে মধ্যেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দেখি, মাঝে মধ্যেই দেখি মিথ্যা কথা বলতে। বিজেপি তো বলেই থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী পুরস্কার দেবে তারা ক্ষমতায় আসলে, একটা শ্রী তো দেওয়াই উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি প্রত্যেক পুজোর আগে নানান বিধি ঢপ দিতে, এবং ভোটে আসলেই তিনি বলেন সংবিধান খাতরে মে হ্যায়, সংবিধানে একেবারে বিজেপি ক্ষমতায় আসলে সংবিধান বদলে দেবে। বিজেপি আপনাদের ভোট দিতে দেবেন, বিজেপি আপনাদের ভোট দিতে চায় না, বিজেপি আপনাদের নাম বাতিল করে দিচ্ছে। বিজেপি 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 সিপিএম কে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিপিএম কে ক্ষমতা থেকে সরিয়ে এখন তিনি বিজেপির প্রতি অবসেসড হয়ে গেছেন। ছোটবেলায় যখন কিশোর বয়স থাকে তখন এক জেন্ডারের মানুষ আরেক জেন্ডারের প্রতি যেমন অবসেসড হয়ে যায়, থাক বেশি বলবো না, আবার অ্যারেস্ট হয়ে যেতে পারি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? এখন দলনেত্রী বলছেন বিজেপি 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 কি করবে? বিজেপি এখন বলছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে, বিজেপি অন্যান্য জায়গা থেকে ভোট নিয়ে আসছে,
বিজেপি অন্য রাজ্য থেকে ভোটার ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, এই বিষয়ে একটা সিরিয়াস নোট, অনেক আর কি হলো, অনেক সিরিয়াস নোট বলছে। বাইরের রাজ্যের একজন ভোটার, ধরুন তার নাম ভাবেশ ভাই, গুজরাটের বাসিন্দা, একদম নরেন্দ্র মোদী যেখানকার। আরেকজন ধরুন এ রাজ্যের ডালিয়া রায়। ডালিয়া রায়ের এপিক নাম্বার আর ভাবেশ ভাইয়ের এপিক নাম্বার সমান। তাহলে কি ভাবেশ ভাই ডালিয়া রায়ের এলাকায় এসে ভোট দিতে পারবেন, নাকি ডালিয়া রায় ভাবেশ ভাইয়ের এলাকায় গিয়ে ভোট দিতে পারবেন? আসুন বিশ্লেষণ করি। ডালিয়া রায়ের বাবার নাম আলাদা, স্বামীর নাম আলাদা, মানে গার্জিয়ানের নাম আলাদা, ভাবেশ ভাইয়ের গার্জিয়ানের নাম আলাদা। ভাবেশ ভাই আলাদা কনস্টিটিউয়েন্সিতে ভোট দেন, ভাবেশ ভাই আলাদা পার্লিয়ামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ভোট দেন। দুজনেরই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্লিয়ামেন্টারি কনস্টিটিউয়েন্সি আলাদা, দুজনের অ্যাড্রেস আলাদা, দুজনের পার্ট নাম্বার আলাদা। ভোটার স্লিপের সময় যে নাম্বারটা আসবে সেটা আলাদা থাকবে, সেখানে পার্ট নাম্বার লেখা থাকবে, ভোটার স্লিপের নাম্বার লেখা থাকবে, সবকিছু আলাদা আলাদা আলাদা। এবং গুজরাটের বাসিন্দা বাংলায় এসে ভোট দিতে পারছেন না, তার পার্ট নাম্বার আলাদা, কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আলাদা, সবকিছু আলাদা, কারণ অ্যাড্রেসের সঙ্গে মিলবে না। এবং ভোটার তালিকায় নাম থাকবে না, কারণ লোকাল যে ভোটার তালিকা হয়, গুজরাটের ভোটার তালিকা, সেটা সমস্ত রাজনৈতিক দলের কাছে আছে। ওই ভোটার তালিকায় কিন্তু ডালিয়ার নাম নেই। আবার ডালিয়ার এলাকার যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা, সেখানে ভাবেশ ভাইয়ের নাম নেই। চাইলেও তো ভোট দিতে পারবেন না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে যাচ্ছে, তৃণমূল ভুল বুঝিয়ে যাচ্ছে, তৃণমূলের কংগ্রেসের নেতারা ভুল বুঝিয়ে যাচ্ছে। কিন্তু একটা কাজ যেটা করছে তৃণমূল কংগ্রেস, এর মাধ্যমে জনসংযোগ হচ্ছে। এই জনসংযোগটা কিন্তু ব্যাকফায়ার হতে পারে যদি বিজেপি মানুষকে বোঝাতে সক্ষম হয় বাড়ি বাড়ি গিয়ে, যে দেখুন আপনার ভোটার তালিকায় নাম বাদ দিয়ে দেওয়ার একটা কৌশল, আপনি হিন্দু তাই আপনার নাম বাদ দিয়ে দেওয়া হবে, বা আপনি অমুক ধর্মের তাই আপনার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে টার্গেট করা হচ্ছে, আপনি যেহেতু তৃণমূলের ভোটার নন তাই আপনাকে টার্গেট করা হচ্ছে। এই কৌশলটা যদি আমাদের বিজেপির নেতারা অবলম্বন করেন, তাদের কর্মীরা অবলম্বন করেন, তাহলেই কিন্তু এটাকে কাউন্টার দেওয়া সম্ভব হয়ে যাচ্ছে। আর তারপরেই তৃণমূলের এই অবসেসড হওয়া বিজেপি বিজেপি বিজেপি, এই অবসেশন একদিনেই কমে যাবে, আর অবসেশন করার জায়গাই থাকবে না। ব্যাস এটুকুই আমার বক্তব্য। এই দুজন নেতা কি সত্যি মিথ্যা কথা বলেন? আপনাদের কি মনে হয় বলুন তো, সেটা একটু দয়া করে কমেন্ট করে জানান, আমার খুব ভালো লাগবে। আর বেশ কয়েকদিন ধরে আপনারা খুব সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা আপনাদের প্রতি, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে। ফের দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।